আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে বিসিএস ফ্রন্টার্স এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে শুক্রবার ৭ই নভেম্বর ২০২৫। আমরা পড়ছি প্রথম আলো। এই হচ্ছে প্রথম আলোর প্রথম পাতা। আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্ক জয়ী মামলার সঙ্গে কথার লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প। তো নিউ ইয়র্ক সিটির যে ইলেকশন হয়েছে সেখানে জোহরান মামদানি হচ্ছে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচনের ফলাফলকে ট্রাম্পের নিরঙ্কুশ ক্ষমতা চর্চা, তার বিতর্কিত নানা সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটারদের প্রতিরোধ হিসেবে দেখা হচ্ছে। তো ট্রাম্প বলছে যে কেন্দ্রীয় সরকারের প্রতি সম্মান না দেখালে মামদানির সফল হওয়ার সুযোগ নেই। তো এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও আরেকটি কলাম দেখতে পাচ্ছেন যে জামদানির মিট ভাঙালেন মোস্তাফিজুর। তো জামদানি হচ্ছে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের ১ম আ অবস্থানে আছে। তো জিআই পণ্যের যদি ১ম টির নাম বলতে হয় তবে সেটি হচ্ছে জামদানি। এই তথ্যটি মনে রাখবেন। তো ইনি হচ্ছেন বাংলা সাহিত্যের ১ম মুসলিম ঔপন্যাসিক, নাট্যকার মীর মশাররফ হোসেন। উনার সম্পর্কিত একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে। আপনারা দেখে আসতে পারেন। এই ভিডিওটি থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কলাম এসেছে। সেটা হচ্ছে ঘটনাবহুল ৭ই নভেম্বর আজ। তো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশের ক্ষমতার পট পরিবর্তন ঘটে এবং একই বছরের ৩ই নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এজন্য ৩ই নভেম্বরকে হচ্ছে জেল হত্যা দিবস হিসাবে পালন করা হয়। এই তথ্যটি মনে রাখবেন। তো গত বছর ৫ই আগস্ট হচ্ছে আমরা একটা বিপ্লব হয়েছে। তো এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমাদের ফ্যাসিস্ট রিজিম কিন্তু হচ্ছে ফল করেছে। তো এই যে আপনার হচ্ছে ৭ই নভেম্বরকে জাসদ হচ্ছে সিপাহি জনতার অভ্যুত্থান দিবস হিসাবে আ পালন করে আসছে। তো এই তথ্যটি মনে রাখতে পারেন। তারপর আপনারা একটা গুরুত্বপূর্ণ কলাম দেখতে পাচ্ছেন যে জুলাই সনদ বাস্তবায়ন সহ ৮ দফা সুপারিশ। এটা আইআরআই এর একটা মূল্যায়ন। সংস্থাটি বলছে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণ রাজনৈতিক পরিসরের সম্ভাব্য এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তো আগামী জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ৮ দফা সুপারিশ করেছে। এই ৮ দফা সুপারিশগুলো একটু পড়ছি। এগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। সুপারিশের মধ্যে রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক সংস্কারকে সহায়তা করা, নারীর রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করা, প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, নিরাপত্তা পরিকল্পনার সমন্বয়, নাগরিক নির্বাচন পর্যবেক্ষণের স্বচ্ছতা বৃদ্ধি, রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা, অবাধ ও স্বাধীন বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন নিশ্চিত করা। তো নির্বাচন কমিশন সরকার প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল অন্যান্য নির্বাচনী অংশগ্রহণের বিবেচনার জন্য আ এই আইআরআই হচ্ছে এই ৮ টি সুপারিশ হচ্ছে দিয়েছে। তো এগুলো আশা করছি যে আমাদের দেশে একটা কিছু ভালো পজিটিভ পরিবর্তন আসবে। যদিও কিভাবে ইমপ্লিমেন্ট হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই। তো আপনারা জানেন যে আমাদের দেশে এ পর্যন্ত প্রত্যক্ষ ভোটে ৩ বার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ম টি ছিল ১৯৭৮ সালে যখন নির্বাচিত হয়েছিলেন জিয়াউর রহমান। আর দ্বিতীয় হচ্ছে ১৯৮১ সালে আব্দুস সাত্তার এবং ১৯৮৬ সালে হুসাইন মোহাম্মদ আরশাদ। তো এটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম এবং এই রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে কে একটু কমেন্ট সেকশনে জানান। এই প্রশ্নগুলো এসে থাকে পরীক্ষায়। তো ২০২৩ সালে ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন আমাদের মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি বর্তমান রাষ্ট্রপতি হিসেবে বহাল আছেন। এরপর আমরা দেখি যে আমাদের প্রথম আলোতে আর কি কলাম আছে। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমরা এখন গ্রো করছি তো প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা লাইকই হচ্ছে অনেক ম্যাটার করে। সিপাহি ইন্তেফাদা যে কারণে আজও প্রাসঙ্গিক। এখানে সিপাহি ইন্তেফাদা বলতে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরকে বোঝানো হয়েছে। যখন হচ্ছে মানুষ হচ্ছে আপনার তার যে অধিকার সেটার জন্য হচ্ছে আন্দোলন করেছে। এবং এর সাথে হচ্ছে আমাদের ২৪শে যে গণঅভ্যুত্থান সেটাকে হচ্ছে তুলনা করা হয়েছে। বলছে যে দুটোই একই ধরনের ইন্তেফাদা। দুটি নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের পুনঃ পুনঃ বিস্ফোরণ। দুটি ৬৯ ও ৭১ এর সিলসিলা। এ নিয়ে লিখেছেন হচ্ছে আলতাফ ফারমেজ। আপনারা জানেন যে সিপাহি আ অভ্যুত্থান হয়েছিল ১৯৭৫ সালের ৭ই নভেম্বর। যার কারণে হচ্ছে এটি আজকে হচ্ছে ৫০ বছর পূর্তি উপলক্ষে এই কলাম এসেছে। তো ২৪ যে লাল জুলাই এইটা হচ্ছে বড় অংশ ছিল হচ্ছে আপনার শ্রমজীবী। এখানে আপনার অনেক শিক্ষার্থী ছিল যারা প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছিল। তাছাড়া ঢাকার যে যাত্রাবাড়ি একে বলা হয় জুলাই গণঅভ্যুত্থানের লেনিনগ্রাদ। তো এই তথ্যগুলো হচ্ছে মনে রাখবেন। এগুলো উদাহরণ হিসেবে টানলে আপনার লেখার যে মান সেটা অনেকটাই ইমপ্রুভ হয়ে যায়।
তো জীবনের মায়া তুচ্ছ করে শ্রমজীবী বাংলাদেশ রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন রিক্শাওয়ালাকে দেখেছিলেন যে তারা কিভাবে ছাত্র ভাইদেরকে সাহায্য করেছিল। তাছাড়া ১৯০০ যে আম ৭৫ সালে যে ৭ই নভেম্বর এবং ২০২৪ সালের ৫ই আগস্টকে একই ধরনের ইন্তেফাদা বলার কারণ সিপাহীরা চেয়েছিলেন যে রাষ্ট্র মেরামত হোক, পাল্টাক। ১৯৭২ সালে আমরা যে কর্নওয়ালিস তন্ত্র তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। তো ২০২৪ এর মানুষজনের আকাঙ্ক্ষাও ঠিক সেম। আমরাও চাই যে আমাদের দেশে আপনার কি হবে? আমাদের দেশের যে বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি সেটা পরিবর্তন হবে। তো এই যে চাওয়া পাওয়া সবসময় একরকম থাকার ফলেও কিন্তু দেখা যায় যে আমাদের বাস্তব যে আমাদের জায়গাগুলোতে কোনো প্রাগমেটিক পদক্ষেপ আমরা দেখি না। যেগুলোর ফলাফল আসলে দেখা দেখা যাচ্ছে না। তো এটি নিয়ে বিশ্লেষণ করেছেন যে কিভাবে আসলে আমরা এই বিষয়টা এর কারণ কি? পিছনের বিষয়গুলো উনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো নভেম্বরের অভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থান যে কর্নওয়ালিস তন্ত্রের একই ধরনের চেষ্টার ধারাবাহিক দুটি ধরন মাত্র। তো বাংলাদেশীরা সেই ব্যবস্থা থেকে মুক্ত হবে কবে? যেখানে ব্রিটিশরা তাদের রেখে গেছে সেই উৎপাদন সম্পর্ক কবে বদলাবে? যেখানে ৫৪ বছর পরেও ৫ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে। এবং আপনার ৫০ বছর আগে একদিন কৃষকের একদল উর্দি পরা সন্তান কেবল এরকম প্রশ্নগুলোই তুলেছিলেন আজ সেই ৭ই নভেম্বর। তো এই এই কলাম এবং আ আজকের বিশ্বে চারদিকে জ্যান-জি গণঅভ্যুত্থানের যে সংক্রামক জ্বর বইছে বা ৭০ এর দশকে তেমনই চলছিল সমতামুখী ঔপন্যাসিক জোয়াল মুক্তির লাগাতার চেষ্টা। এবং আমি মনে করি যে আগের থেকে বর্তমান প্রেক্ষাপট, পৃথিবীর বর্তমান প্রেক্ষাপট কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। মানুষকে আগে যেভাবে শোষণ করা হতো, এখন সেভাবে কিন্তু শোষণ করা হচ্ছে না। ব্রিটিশরা যখন পুরো পৃথিবী থেকে তাদের আধিপত্য, সেটা কিন্তু দিন, দিন কি হ্রাস পেয়েছে। আচ্ছা, এই ছিল অভিমত বিশ্লেষণ কলাম। তারপর আমরা দেখি এখানে আমরা কিছু প্রশ্ন রেখেছি, আপনাদেরকে একটু দেখতে হবে। সেটা এখন পর্যন্ত ১২৫ তম নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তো এর মধ্যে নোবেল পেয়েছেন ৬৭ জন। তো একজন যে নারী যিনি অনেক অনেক অধিক নোবেল প্রাইজ পেয়েছেন তার নাম ম্যারি ক্যুরি এবং তিনি কিন্তু রসায়নে নোবেল প্রাইজ পেয়েছেন। তারপর গ্লোবাল সমুদ পুটিলা এর ১ম বহর যাত্রা শুরু করে ৩১শে আগস্ট এবং স্পেনের বার্সেলোনা থেকে। এটা আমি পত্রিকায় অনেকবার বলেছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি ওয়্যারলেস চার্জিং সড়ক চালু করছে ফ্রান্স। এই তথ্যগুলো মনে রাখবেন এবং ফিফা আন্তর্জাতিক সংস্থা শান্তি পুরস্কার নামে নতুন বার্ষিক পুরস্কার চালু করেছে। তো ফিফা ফেডারেশন কবে আপনার আ অ্যা গঠিত হয় এটা একটু আমাদের কমেন্ট সেকশনে জানান। এরপর আমরা দেখি যে আমাদের এখানে আর কি আছে। এখানে আরো কিছু প্রশ্ন এসেছে যে বাংলাদেশের ২য় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত চামড়াজাত পণ্য। এবং এখন পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ জারি হয়েছে ১৯ বার। সর্বশেষ জারি হয়েছে ২০২৫ সালে। তারপর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এর সদর দপ্তর নিউ ইয়র্কে এবং এরা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স প্রকাশ করে থাকে। যাতে ২০০০ আম রিসেন্টলি যেটা প্রকাশ হয়েছে সর্বশেষ সেটাতে বাংলাদেশের অবস্থান ১৩০ তম এবং ১ম অবস্থানে আছে আইসল্যান্ড এবং এখন লাস্টের একদম সর্বশেষ অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানে কিন্তু এখন খুব বাজে সময় যাচ্ছে। মানুষজনকে নির্বিচারে RSF যাদের যে আপনার RSF র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস ওরা কিন্তু গণহত্যা চালাচ্ছে। তো সর্বপ্রথম ব্রিক্সের ধারণা প্রদান করেন অর্থনীতিবিদ জিম ওনিল। এটি ব্রিক্স মূলত আপনার ডলার যে প্রভাব আধিপত্যটাকে চ্যালেঞ্জ করার জন্য গড়ে তুলেছে। দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু মামদানির এবং তিনি ৫ সদস্যের ট্রানজিশন দল ঘোষণা করেছে। তো মামদানির জয় ডেমোক্র্যাটরা আত্মবিশ্বাসে ভুগলে ভুল করবে। নিউ ইয়র্কের মেয়র, নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টির হার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় ধাক্কা দিয়েছে। এবার আপনার এই যে মামদানি ৫০ দশমিক সামথিং ভোট পেয়েছে। আর তার যে কাছাকাছি ভোট পেয়েছে তিনি পেয়েছেন ৪১ দশমিক সামথিং। তো এই বিষয়টাকে ট্রাম্পের যে আপনার একচেটিয়া যে নিরঙ্কুশ আধিপত্য সেটাকে এবং তার যে নিজের একচেটিয়া সিদ্ধান্তগুলো যে আমেরিকার রাজনীতিতে প্রভাব ফেলেছে এটার একটা প্রকাশ হিসেবে দেখছে মানুষজন।
কিন্তু গাজায় ত্রাণ প্রবেশে বাধা। গাজায় হচ্ছে ১০ অক্টোবর যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু ইসরায়েল সেটা মানছে না। গতকালকেও দেখলাম হচ্ছে ইউনাইটেড নেশনসের যে প্রধান চিফ হচ্ছে তিনি হচ্ছে এই বিষয়ে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলে নিজেরাও আবার তা শুরু করবে। আপনারা জানেন যে ১৯৯০ সালে শেষবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিলেন হচ্ছে ক্রেমলিন। এটা হচ্ছে রাশিয়া, এবং ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র, আর ১৯৯৬ সালে সর্বশেষ হচ্ছে চায়না হচ্ছে সেই পরীক্ষা চালায়। এরপর তারা একটা চুক্তি স্বাক্ষর করে, যেটা হচ্ছে জাতিসংঘের কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি সিটিবিটি, এবং এই চুক্তি সই করার পর থেকে তারা এই বিষয়টাতে আর আহ, পরীক্ষা চালায়নি। এবং রিসেন্টলি হচ্ছে ট্রাম্প বলছে যে তারা এই পরীক্ষা আবার চালু করবে, যেহেতু হচ্ছে চীন এবং হচ্ছে রাশিয়া এই পরীক্ষা পারমাণবিক কাজ করছে। তো ট্রাম্পের এই কথার পরে এখন পুতিন পাল্টা হচ্ছে প্রতিক্রিয়া জানিয়েছে। আচ্ছা, আমরা একটু হচ্ছে সম্পাদকীয় কলাম পড়বো আজকে। যে জুলাই সনদ ও নোট অফ ডিসেন্টের রাজনীতি নিয়ে লিখেছেন হচ্ছে আমাদের বুলবুল সিদ্দিকী। আম, তিনি বলছেন যে জাতীয় ঐকমত্য কমিশন, যাদের মেয়াদ হচ্ছে আপনার অক্টোবরের ১৫ তারিখে শেষ হয়েছে, তারা একটি খসড়া হচ্ছে আপনার সরকারকে দিয়েছে যে জুলাই সনদের যে সংস্কারগুলো সেটি কিভাবে বাস্তবায়ন হবে, এবং তারা কি অর্জন করেছে এই বিষয়ে তিনি প্রশ্ন রেখেছেন। তো আরেকটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো যে গণভোট, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন নিয়ে যে বিতর্ক সৃষ্টি করছে, এটি জনমনে এক প্রকার সংখ্যা তৈরি করছে, যার দ্রুত সমাধান হবে বলে আশা করেন, এবং এটির দ্রুত সমাধান কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের জন্য জরুরি। তো আমরা সবাই জুলাই সনদকে একটি আকাঙ্ক্ষার দলিল হিসেবে দেখছি, কিন্তু রাজনৈতিক দলগুলো এই সনদকে নেতৃত্বের অধিক গুরুত্ব দেওয়ার দলিলে পরিণত করেছেন, যেটি জনগণ বুঝতে পারছে, এবং এটি কোনো পজিটিভ কিছুর দিকে ইঙ্গিত নয় কিন্তু। তো আমরা যদি জুলাই সনদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এর বিষয়বস্তু হচ্ছে আদর্শগত জায়গা থেকে খুবই চমৎকার, এবং দেশের সুশাসনের জন্য তাত্ত্বিকভাবে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে রাষ্ট্র কাঠামোয় এগুলো কতটুকু বাস্তবায়নযোগ্য? আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি অন্যরকম। যে আমাদের নেপোটিজম, পারিবারিক প্রাধান্য, তারপর হচ্ছে আপনার আমলাতন্ত্র প্যাটার্ন, ক্লায়েন্টের সম্পর্ক ইত্যাদি কিন্তু হচ্ছে আম প্রভাব আছে। তো এজন্য জুলাই সনদকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে হচ্ছে বাস্তবায়ন করতে হবে, এবং হচ্ছে আপনার সংসদীয় একটি ব্যবস্থায় জনপ্রতিনিধি তর্ক-বিতর্কের মাধ্যমে মধ্য দিয়ে এটি হচ্ছে তার গ্রহণযোগ্যতা অর্জন করবে বলে তিনি মনে করেন। তো আপনারা জানেন যে আমাদের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, যারা হচ্ছে কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং এই নোট অফ ডিসেন্ট দেওয়ার বিষয়টাকে তিনি পজিটিভলি দেখছেন। আম কেননা হচ্ছে যে জায়গাগুলোতে হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলো যদি তারা জনগণকে এই বিষয়ে ঐক্যবদ্ধ করতে পারে, তো এটি একটি শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হবে। আরেকটি বিষয়টি বলে রাখি, সেটা হচ্ছে জুলাই সনদ বেশ কিছু ব্লাইন্ড স্পট তৈরি হয়ে রয়েছে, যেগুলো বিশেষজ্ঞরা তাদের বিশ্লেষণে নিয়ে এসেছেন। প্রথমত হচ্ছে আমাদের শিক্ষা খাত এবং হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিত বিষয়। এগুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়নি। কিছু কমিশন গঠন করা হয়েছে, কিন্তু তারা আসলে কি সুপারিশ দিয়েছে এবং তা কতটা স্থান পেয়েছে, এ বিষয়ে হচ্ছে আমরা এখনো জানি না। আচ্ছা, আরেকটা কলাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি, মামদানি মডেল কি নিউ ইয়র্কের বাইরে ছড়িয়ে পড়বে? তো অলরেডি ছড়িয়ে পড়ছে। তো গত বছর আপনার মামদানির যে উত্থান, এটা আসলে একটু অন্যরকম। তিনি ট্রাম্পে যখন জয়ী লাভ করে, তখন কিন্তু নিউ ইয়র্ক শহরের রাস্তায় ভোটারদের সাথে কথা বলে, এবং সেখানে কিন্তু একটা তার অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। তাছাড়া তার রাজনৈতিক ক্যাম্পেইন গুলো ছিল একটু ডিফারেন্ট। তো এই মডেল অলরেডি পৃথিবীর অন্যান্য দেশ হচ্ছে গ্রহণ করছে, এবং আপনারা জানেন যে নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় শহর। তো ন্যাটোর প্রধান হচ্ছে মার্কো রুবি। মার্কো রুবির নামটা মনে রাখতে হবে। তিনি তাকে ড্যাডি পর্যন্ত বলছেন। ন্যাটো হচ্ছে আপনার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি ১৯৪৯ সালে হচ্ছে গঠিত হয়, এবং এর ৫ নং ধারায় হচ্ছে আপনার সম্মিলিত ডিফেন্সের কথা বলা হয়েছে, এবং যেটি 111 এর পরে হচ্ছে আপনার চালু করা হয়। এই তথ্যটি একটু মনে রাখবেন। ইসলামে ঐক্য সংগতির গুরুত্বপূর্ণ রয়েছে। ঈমান ও ইসলামের মধ্যে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া ও ইখলাস। ঐক্যের জন্য প্রয়োজন ত্যাগের মানসিকতা, সহনশীলতা, সদাচার ও উদারতা। তো
এই হচ্ছে আজকের প্রথম আলোর সম্পাদকীয় কলাম। তো যারা ভিডিওগুলো দেখছেন একটু কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আমি আসলে কিভাবে আমাদের যে সেশনগুলো আছে এগুলো ইমপ্রুভ করতে পারি। তো আমি দেখার চেষ্টা করছি যে এখানে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কিনা। এখানে একটা ওয়ার্ড আছে রেডিওথেরাপি। আপনারা কি জানেন যে রেডিওথেরাপির মাধ্যমে আমরা ক্যান্সার চিকিৎসা করতে পারি? আরেকটা বিষয় হচ্ছে রেডিওথেরাপির পাশাপাশি হচ্ছে কেমোথেরাপি দেওয়া যেতে পারে। এই কেমোথেরাপিতে অনেক শক্তিশালী অ্যান্টিবায়োটিক্স হচ্ছে ব্যবহার করা হয়। তো এটা সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি একটা আবেদন হয়েছে যেটা হচ্ছে ১০,০০০ সহকারী শিক্ষক নিয়োগ হবে। ৮ই নভেম্বর আবেদন শুরু হবে। প্রাইমারি স্কুলে সম্ভবত। তো এই হচ্ছে আপনার আজকের প্রথম আলো। যারা ভিডিওগুলো দেখছেন